Okay, so we are live now. আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন, হ্যাঁ? আমরা 2-3 মিনিট পরে ক্লাসটা শুরু করবো, অ্যাজ আরো কিছু মানুষজন জয়েন করুক তারপরে। Okay, by the way, welcome to the second or to the third class of digital literacy course. এখানে আমাদের 5টা যে ডিজিটাল স্কিল শেখানোর কথা, সেখানে আজকে ক্লাস হবে হলো গুগল স্প্রেডশিটের উপরে। তো আরো মানুষজন জয়েন করুক, তারপরে আই উইল প্রপারলি ওয়েলকাম ইউ গাইজ অল। এমডি সাইফ সিয়াম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আর সবাই একটু জানাবেন কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি, ঠিক আছে? ওকে, 13 জন লাইভে জয়েন করেছে, আমরা আর একটু ওয়েট করব, আরো কিছু মানুষ জয়েন করুক, তারপরে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? নাহিদ সাদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, লাইভে 15 জন, 16 জন, আমরা একটু ওয়েট করব, আরো কিছু মানুষজন জয়েন করলেই দেন 19 জন। নাইস। সবাই একসাথে, সবাইকে নিয়ে একসাথে শুরু করলেই ভালো, তাই না? আমি যদি এখন শুরু করি, অনেকে অনেক কিছু মিস করে ফেলবে, রাইট? ওকে, আমরা 2-3 মিনিট পরেই ক্লাসটা শুরু করব। আচ্ছা, এমডি সাইফ সিয়াম আবার লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া ক্লাসটা 9টার দিকে শুরু হওয়ার কথা ছিল না ভাইয়া, বসে আছি অনেকক্ষণ ধরে। ভেরি সরি ভাইয়া, ক্লাস 9টার দিকে শুরু হওয়ার কথা ছিল, বাট আনফরচুনেটলি কিছু সেটিংস এর কারণে উই কুডেন্ট স্টার্ট দ্য ক্লাস অ্যাট 9 PM। সো আমাদের আধা ঘন্টা সময় একটু বেশি লেগেছে, ভেরি সরি ভাইয়া, আই অ্যাপোলোজাইজ। নেক্সট টাইম থেকে আশা করি আর এরকম হবে না। And এখানে আসলে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, তো আই নিড টু সেট আপ দ্য এনভায়রনমেন্ট, আমার পিসিতে সবগুলা সফটওয়্যার আছে কিনা, দেন গুগল শিটসে আমার প্রপারলি লগ ইন করা আছে কিনা, তারপরে আমার যে লাইভ সেটিংসগুলো আছে, দেন আমি স্ক্রিনে একবার দেখে দিচ্ছি আমার স্ট্রিমিং সফটওয়্যারটা ঠিকমতো কাজ করতেছে কিনা, স্ট্রিমিং সফটওয়্যার ফেসবুকের লাইভের সাথে ঠিকমতো কানেক্টেড কিনা, অল গুড কিনা, সব ঠিকঠাক চলতেছে কিনা, এগুলো মেক শিওর করতে হয়। তো ওখানে 10-15 মিনিট লেগে যায়, সো দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গিয়েছে, ভেরি সরি। নেক্সট টাইম থেকে আশা করি আর হবে না। আচ্ছা, শাকিরা মুস্তাফা লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ হোসেন ইজ ওয়াচিং, শুভ কর্মকার ইজ ওয়াচিং, ফারহান আরিফ মোহিত ইজ ওয়াচিং। ওকে, সো আমাদের অলরেডি 29 জন লাইভে জয়েন করে ফেলেছেন, 33 জন লাইভে জয়েন করেছেন, নাইস। আমরা আর একটা মিনিট অপেক্ষা করে, 1-2 মিনিট অপেক্ষা করে আমরা কিন্তু ক্লাস শুরু করে ফেলবো, হ্যাঁ? কে কোথা থেকে দেখছেন জানাবেন। কেউ কি গ্রামের বাড়ি গিয়েছেন? বাই দ্য ওয়ে, এখন তো ঈদের ছুটি 4 তারিখ থেকে, যদিও আজকে 3 তারিখ, আজকে রাত 12টার পরে 4 তারিখ হয়ে যাবে। 4 তারিখ থেকে নাকি 5 তারিখ থেকে একটু জানাবেন তো, মানে আপনার 4 তারিখ কি কার্যক্রম হয়ে তারপরে বন্ধ দিচ্ছে আপনাদের, নাকি 4 তারিখ থেকেই বন্ধ, এটা একটু জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, সবাই কি এখনো ঢাকায় আছেন নাকি ঢাকার বাইরে চলে গিয়েছেন অলরেডি ছুটি কাটাতে? আমি কিন্তু বাই দ্য আমি কিন্তু আপনাদের কমেন্টস দেখছি, হ্যাঁ, মানে নিচে এখানে মোবাইল রাখা আছে and আমি এখান থেকে কমেন্টস, ওকে, আমি একটা উঁচু করে দেখি, হ্যাঁ, সো ইউ ক্যান নো যে আমি মোবাইলে কমেন্টস গুলো পড়তেছি। এমনি দুর্জয় ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এন্ড ক্লাস ভেরি সুন শুরু হবে, একটু ধৈর্য ধরুন, 2-3 মিনিট পরেই শুরু হবে, আর কয়েকজন জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। শাকির মোস্তফা দেখছেন বগুড়া থেকে, নাইস। বগুড়া কি ঢাকার বাইরে, ঢাকা থেকে বগুড়ায় বেড়াতে গিয়েছেন নাকি বগুড়া থেকে, বগুড়ায় থাকেন, বগুড়া থেকে ক্লাস করেন? রূপক CH লিখেছেন সিলেট থেকে ভাইয়া, সিলেটে কি গিয়েছেন ঢাকা থেকে ছুটিতে, নাকি সিলেটে থাকেন ওখান থেকে ক্লাস করছেন? And যেটা ভালো লাগলো যে আপনারা বগুড়া সিলেট এত দূর দূরান্ত থেকে ক্লাস করছেন, খুবই ভালো। And that is one wonder of
ইন্টারনেটের কারণে এই যে আমি ঢাকা থেকে বসে ক্লাস করাচ্ছি হালকেনস্টাইন থেকে, অ্যান্ড আপনারা যে যেখানে আছেন নিজের বাসা থেকে দেখতে পাচ্ছেন ক্লাসগুলো। ওকে, সো আমাদের 42 জন ভিউয়ার হয়ে গিয়েছে, সো আই থিঙ্ক উই শুড স্টার্ট দ্য ক্লাস নাও, রাইট? Okay, so hello everyone, welcome to the third class of 5 digital skills with certificates by Halkenstein Job and Skills. আজকের এই ক্লাসটা আমাদের থার্ড ক্লাস। এই থার্ড ক্লাসটাতে আমরা আজকে শিখব গুগল শিটস। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু গুগল শিটস শিখলে মাইক্রোসফট এক্সেল নিয়েও কাজ করতে পারবো, আবার মাইক্রোসফট এক্সেল শিখলে গুগল শিটস নিয়েও কাজ করতে পারবো। কিছু জিনিস একটু চেঞ্জেস আছে, একটু পরিবর্তন আছে, কিছু কয়েকটা জিনিস, খুব বেশি না, ওইগুলো বাদে বাকি সব কিছু কিন্তু মোটামুটি সেম। সো মেইন ফিচার্সগুলো সেম। তো আমাদের কিন্তু অলরেডি হালকেনস্টাইন ব্যাকড বাই হালকেনস্টাইন ইবিটি একাডেমি থেকে একটা কোর্স কিন্তু অলরেডি লঞ্চ করা হয়েছিল এর আগেও। সেটা একটা আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল শিখেছি, মাইক্রোসফট অফিস শিখেছি, মাইক্রোসফট এক্সেল শিখেছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখেছি। এই ক্লাসে আমরা গুগল শিটসও শিখে ফেলবো। সো উই ক্যান বি অ্যান অল রাউন্ডার, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, সো প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে নিউ ট্যাব খুলতে হবে, ব্রাউজারে ঢুকতে হবে। অবভিয়াসলি ব্রাউজারে ঢুকে নিউ ট্যাব ওপেন করে উইল রাইট, আমরা লিখবো docs.google.com/spreadsheets। বানান ভুল করা যাবে না, যেভাবে সঠিক বানানটা লিখতে হবে। লিখে আমি ইন্টার বাটন চাপ দিব, দিয়ে আমাকে এখানে অনেক কিছু দেখাবে। দেন আমি এখানে ক্লিক করব, উপরে টপ রাইট কর্নারে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টটা চুজ করে নেব। যদি আপনার মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, দেন এখানে ক্লিক করে এখান থেকে আপনার যে ইমেল অ্যাকাউন্টটা যে ইমেল অ্যাকাউন্টে শিটসটা ইউজ করতে যাচ্ছেন, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে, সেটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে একটাই লগ ইন করা, সো আমার এখানে একটাই দেখাচ্ছে, ঠিক আছে? সো আমার এই অ্যাকাউন্টে আমি একটা নতুন স্প্রেডশিট খুলবো। ওকে, সো সেটার জন্য কি করতে হবে, আমার এখানে এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখানে ক্লিক করতে হবে। আবার আমি এখানে দেখতে পাচ্ছি কিছু টেমপ্লেট আমার এখানে দেওয়া আছে, যেমন অ্যানুয়াল ক্যালেন্ডার টেমপ্লেট, গুগল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট টেমপ্লেট, মান্থলি বাজেট, অ্যানুয়াল বাজেট, টু ডু লিস্ট, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এই টেমপ্লেটগুলো বাই ডিফল্ট আগে থেকে সাজানো থাকে, অ্যান্ড ইউ ক্যান জাস্ট চেঞ্জ দ্য ইনফরমেশন অ্যান্ড ইউজ ইট টু ইউর ওন পারপাস, ঠিক আছে? বাট আমরা আজকে দেখবো যে জিরো থেকে কীভাবে সব কিছু করতে হয়। আমি যে টু ডু লিস্ট কেমনে বানাতে, অ্যানুয়াল বাজেট কেমনে বানাতে, এগুলো যেন আমরা জিরো থেকে পারি, হ্যাঁ, সেইটা আমরা আজকে দেখবো। ওকে, সো দেরি না করি আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করবো, লেফট ক্লিক করবো করে আমার এখানে এরকম একটা পেজ দেখালে। আচ্ছা, বাই দ্য ওয়ে, গুগল স্প্রেডশিটের সুবিধা কি কেউ বলতে পারেন? আমাকে একটু কমেন্টে কেউ জানাতে পারবেন যে ওয়াই ইউজ গুগল স্প্রেডশিট অ্যান্ড নট মাইক্রোসফট এক্সেল? আমাকে একটু কমেন্টে জানান তো, আপনারা কেউ যদি জেনে থাকেন। এখনো কোনো কমেন্ট দেখছি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। উই ইউজ মাইক্রোসফট এক্সেল। আমরা এক্সেল ইউজ করি মেইনলি বিকজ মাইক্রোসফট এক্সেল হলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, মানে খুব বেশি ইউজ হয় অফিসগুলোতে, অফিস কোম্পানিগুলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো খুবই বেশি ইউজ হয়। দ্যাটস ওয়াই আমরা ওইগুলো ইউজ করি। বাট ফাংশনস তো এখানেও সেম ওখানেও সেম, তাহলে ওইটা কেন ইউজ করতেছে? আসলে ওটা মাইক্রোসফট এক্সেল ইউজ করতেছে কারণ মানুষজন অনেক আগে থেকে মাইক্রোসফট এক্সেল ইউজ করে আসতেছে, তো আর ওরা শিফট করে না, ওটাতেই থেকে গেছে, হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেছে, ওখানে থেকে গেছে। বাট গুগল স্প্রেডশিটের সুবিধা কি? Google Spreadsheet is online. You can literally open a browser and open a blank spreadsheet and just work on it. And এখানে একটা সুবিধা হলো you can easily share it with your co-workers. আপনাদের co-workerদের সাথে, আপনাদের যে আপনারা যারা একসাথে কাজ করেন তাদের সাথে কিন্তু স্প্রেডশিটটা ইজিলি শেয়ার করতে পারেন। এখান থেকে আপনি একটা, সেটা আমি দেখাবো কীভাবে শেয়ার করতে হয়। এখান থেকে একটা শেয়ার লিঙ্ক ক্রিয়েট করে তাদের কাছে পাঠিয়ে দিলে তারা কিন্তু দেখতে পারবে। আপনি ঠিক করে দিতে পারবেন যে এই স্প্রেডশিটটা কি অন্য কেউ এডিট করতে পারবে নাকি শুধু দেখতে পারবে। এমনও করতে পারেন যে শুধু দেখতে পারবে, অথবা এমনও করতে পারেন যে শুধু দেখতে পারবে, এডিটও করতে পারবে। এগুলো কিন্তু কন্ট্রোল করা যায়। সো স্প্রেডশিট হলো ইউ ক্যান কোলাবোরেট উইথ ইয়ার কোয়ার্কার। আপনাদের কোয়ার্কারদের সাথে একসাথে কোলাবোরেশন করে কাজ করতে পারেন। বিভিন্ন জিনিস ইনপুট একই স্প্রেডশিটের মধ্যে মাল্টিপল পার্সেন্ট ইনপুট দিতে পারেন। সবার আলাদা আলাদা পিসিতে, যার পিসিতে এই কাজটা সারা যায়, কোনো প্যারা হয় না। সো দ্যাটস এ বিগ অ্যাডভান্টেজ ফর গুগল স্প্রেডশিট। ওকে, ব্যাক টু দ্য মেইন ক্লাস। আজকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটা খুলে ফেলে এখানে আনটাইটেল স্প্রেডশিটটা আমি এইখানে টাইটেল এডিট করবো। লেটস সে লাইভ ক্লাস 03 গুগল শিটস। হ্যাঁ, গুগল শিটস, এটা আমি নাম দিলাম, এই স্প্রেডশিটের নাম। আপনারা চাইলে আপনাদের স্প্রেডশিটের নাম যে নাম, অ্যাটেন্ডেন্স শিট বা অন্য কিছু যেটাই দিতে চান এখানে দিয়ে দিবেন, ওই নামটা দিয়ে দিবেন।
অ্যান্ড এখানে আমি যদি একটু নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি কি নিচে নিচে আমি দেখতে পাচ্ছি শীট 1 নামে আছে। ওকে, সো হোয়াট ইজ ইট? শীট 1 হলো আমাদের স্প্রেডশিট। আর এটা এটা কিসের নাম আসলে? এটাও স্প্রেডশিটের নাম বলতে পারেন, বাট এটা মেইনলি ওয়ার্কবুকের নাম। ওয়ার্কবুক কি? ওয়ার্কবুকের আমি স্পেলিংটা বলে দিই, WORKBOOK, ওয়ার্কবুক। ওয়ার্কবুকের সিস্টেমটা হলো যে বিভিন্ন মাল্টিপল স্প্রেডশিট নিয়ে একটা বা মাল্টিপল, একটা হইতে পারে অথবা মাল্টিপল হইতে পারে, 2 3 4 5 10টা 11টা 20টা 100টা, যে অনেকগুলো হইতে পারে। এই স্প্রেডশিটগুলো নিয়ে অর্থাৎ একটা অথবা একটার বেশি স্প্রেডশিট নিয়ে একটা ওয়ার্কবুক তৈরি হয়। মানে এর মানে কি? মানে ধরলাম এই শীটটা এখানে শীট 1 না, এটা একটা স্প্রেডশিট। আমি নাম দিলাম স্প্রেডশিট 101। ওকে, এন্টার। তো এই স্প্রেডশিটটার নাম স্প্রেডশিট 01। আমি আরেকটা ক্রিয়েট করতে হবে এখানে প্লাস আইকন ক্লিক করে। এবার শীট 2 ক্রিয়েট হয়ে গেল, এটা রিনেম করব। রিনেম করার জন্য কি করতে হয়? সে রিনেম করার জন্য এটার উপর ডাবল ক্লিক করতে হয়, ডাবল লেফট ক্লিক করতে হয়। করলাম, করে স্প্রেডশিট 02 লিখলাম, 02, রাইট? এভাবে আমি কিন্তু এখানে একটা স্প্রেডশিট, 2টা স্প্রেডশিট, 3টা 4টা 5টা ইচ্ছা মতো ক্রিয়েট করতে, এই সবগুলো স্প্রেডশিট মিলে এই একটা, এই যে এখানে যে ইয়েটা আছে লাইভ ক্লাস 0 থেকে গুগল শিটস, এই একটা ওয়ার্কবুক, সবগুলো মিলে একটা ওয়ার্কবুক ক্রিয়েট করে, ওয়ার্কবুক। ওকে, সো আমরা আজকে মেইনলি স্প্রেডশিট উপর কাজ করবো, বাট সবগুলো ফাংশনসই দেখবো আমরা। ওকে, সো আমি আরও একটা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, ক্রিয়েট করলাম, আমি নতুন একটা ক্রিয়েট করলাম, দেখলাম আমার স্প্রেডশিট 1 আর 2 এর মাঝখানে চলে আসছে। বাট আমি চাই এটা আমি একবারে লাস্টে নিতে চাই। সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য এটার উপর কার্সর আনতে হবে, লেফট ক্লিক করে হোল্ড করে ডানে নিয়ে চলে আসতে হবে, বা আপনি যদি চান প্রথমে নিয়ে আসতে পারেন, লাস্টে নিয়ে আসতে পারেন, মাঝখানে নিয়ে আসতে পারেন। নিয়ে এসে আমি এটা আবার রিনেম করে দিব স্প্রেডশিট 03। ওকে, সো আমরা স্প্রেডশিট 01 এর উপর কাজ করবো। আমরা জাস্ট দেখলাম যে ওয়ার্কবুক কীভাবে কাজ করে। ওয়ার্কবুক কি? স্প্রেডশিটগুলো মিলে একটা ওয়ার্কবুক ক্রিয়েট হয়। আচ্ছা, প্রীতম দাশগুপ্তা লিখেছেন, ভাই অ্যাটেন্ডেন্স শিট ওপেন হয় না। কেন ওপেন হয় না? এটা তো ওপেন হওয়ার কথা, এগুলো তো চেক দিয়ে নেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা, সমস্যা নেই, তাও আমি আরেকবার আমাদের টিমকে জানিয়ে দিচ্ছি। সো দে উইল ওয়ার্ক অন ইট যদি কোনো ইস্যু থাকে। আর যদি কোনো ইস্যু না থাকে আমাকে জানালে আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাকে আপডেটটা দিলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বাট অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমি নিজেও চেক করেছি, অ্যাটেন্ডেন্স শিট ইজ ওয়ার্কিং জাস্ট ফাইন। ওকে, সো কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনার যদি অসুবিধা হয় কাইন্ডলি ওই লিঙ্কটা কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করেন অ্যাটেন্ডেন্স শিটের, অথবা অন্য কোনো ব্রাউজার ইউজ করেন বা পিসি ইউজ করেন, বা যদি কোনো পিসিতে সমস্যা হয় কাইন্ডলি একটা জিনিস ট্রাই করতে পারেন, প্রাইভেট ব্রাউজিং যে ট্যাবটা আছে ইনকগনিটো মোড, ওইটা ইউজ করে আপনি অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করতে পারেন। বা ওর একটা সমস্যা আছে, সমস্যাটা হলো যে আপনি গুগলে লগ ইন করতে পারেন না। আচ্ছা, আমাকে আপডেট জানানো হলো যে আমাদের এন্ডে কোনো ইস্যু নাই, অ্যাটেন্ডেন্স শিট ইজ ওয়ার্কিং জাস্ট ফাইন, কোনো অসুবিধা নেই। কারো সমস্যা হচ্ছে আইপি সমস্যা থাকতে পারে, ওয়াইফাই সমস্যা থাকতে পারে। তো ডেটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখতে পারেন, ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, ব্যাক টু দ্য ক্লাস। ওকে, এখানে একজন একটা সমস্যা বলছেন, ভাই ফার্স্ট দিন অ্যাটেন্ডেন্স শিট পূরণ করতে ভুল হয়েছে, জিমেইলের ফার্স্ট লেটারটা বড় হাতের হয়ে গিয়েছিল, এখন কি সার্টিফিকেটে কোনো সমস্যা হবে? না ভাই, সার্টিফিকেট আচ্ছা পূরণ করতে বলে পূরণ তো করেছেন, তাই না? পূরণ করলে পাবেন। নাম ঠিক থাকলে কোনো সমস্যা নেই, জিমেলের ফার্স্ট লেটার বড় হলে কোনো সমস্যা নেই। নাম যদি ঠিক থাকে, ইউ আর গোনা গেট দ্য সার্টিফিকেট, আপনি সার্টিফিকেটটা পাচ্ছেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ওকে, সো ব্যাক টু দ্য ক্লাস। স্প্রেডশিট 1 আমরা এখানে এখন শিখবো, বেসিক্সগুলো আগে শিখে নিই, এগুলো ভিতরে কী কী আছে। ওকে, সো প্রথমে এটা হলো টাইটেল দিলাম, এই ওয়ার্কবুকের টাইটেল। দেন এখানে আমরা স্প্রেডশিটের নাম সিলেক্ট করেছি, স্প্রেডশিট টাইটেলগুলো দিয়ে দিয়েছি। দেন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলোকে বলে এক একটা ট্যাব। হ্যাঁ, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডেটা, টুলস, এক্সটেনশন, হেল্প, এগুলো এক একটা ট্যাব। ফাইল একটা ট্যাব, এডিট একটা ট্যাব, ভিউ একটা ট্যাব, এইভাবে সবগুলো এক একটা ট্যাব। আর এর ট্যাবের নিচে কি দেখতে পাচ্ছি? মেনুজ, এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছি না? এই যে এই জিনিসটা, এই যে এই পুরা জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে রিবন। রিবন RIBON, রিবন মানে আমরা সবাই জানি, রিবন তো দেখছি না, ওই রিবনই বেসিক্যালি ওই রিবন। বাট রিবনটা চেঞ্জ হয়, রিবনের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয়? ট্যাব ওয়াইজ চেঞ্জ হয়, ট্যাব ভেদে চেঞ্জ হয়। যদি ফাইলস ট্যাবে থাকি আমি, রিবন এক জিনিস দেখাবে, এডিটের দিলে আরেক জিনিস দেখাবে। ওকে, সো এখানে চেঞ্জ হচ্ছে, এখানে রিবনটা ফিক্স, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনাদের চেঞ্জ হতে পারে, আবার না হতে পারে, যে এখানে দিলে উপরে উঠে গেল, আবার নিচে নামলো। বাট এই ট্যাবগুলোতে ক্লিক করলে এরা গুগল স্প্রেডশিটে আমরা যেটা দেখতে পাচ্ছি, গুগল শিটসে ট্যাবগুলোতে ওপেন করলে ড্রপ ডাউন মেনু আকারে দেখাচ্ছে। বাট মাইক্রোসফট এক্সেলে এখানে রিবনসটা চেঞ্জ হয়। হ্যাঁ,
মাইক্রোসফট এক্সেলে যদি আপনি ফাইলে ক্লিক করেন এই রিবনসের ভিতরে জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়, বাট গুগল স্প্রেডশিটে এটা স্লাইটলি ডিফারেন্ট বলেছিলাম, কিছু ডিফারেন্স অবশ্যই আছে, বাট মোরালেস সবই সেম, একটা পারলে অন্যটা পারবে, কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে। সো ফাইলে ক্লিক করে আমরা ড্রপ ডাউনে অনেকগুলো মেনু দেখতে পারি, দেন এডিটে ক্লিক করে অনেকগুলো মেনু দেখতে পারি, ভিউ ট্যাবে ক্লিক করলে অনেকগুলো মেনু দেখতে পারি, তাই না? সো আমি একটা একটা করে আসবো, আস্তে আস্তে আমরা সবই দেখবো, এ টু জেড সবই শিখবো মোটামুটি, টেনশনের কারণ নেই। সো রিবনের মধ্যে আমরা অনেকগুলো জিনিস দেখতে পেয়েছি, বাট এবার আমাদের জানা দরকার সেলস অ্যান্ড কলামস কাকে বলে। ওকে, সো সেলস অ্যান্ড কলামস, প্রান্তপাল লিখেছে ভাই টাইপিং স্পিড কীভাবে বাড়াবো। ভাই টাইপিং স্পিডের উপরে আমাদের অন্য একটা ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ, গাইডলাইন আসবে ইনশাআল্লাহ টাইপিং স্পিড কীভাবে বাড়াবেন, তার উপরে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন আমরা এক্সেলে ফোকাস করি। ওকে ওকে, সো এখানে ভার্টিক্যালি মানে লম্বা লম্বি, এখানে এ লেখা আছে, বি লেখা আছে, সি লেখা আছে, ডি লেখা আছে, ই লেখা আছে, এগুলাকে বলে এক একটা কলাম। কলাম, COLUMN, কলাম বেসিক্যালি কলাম, এই লম্বা লম্বা সবগুলো কলাম, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম। আবার এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, এগুলো অনেকগুলো নাম্বার দেওয়া আছে, এগুলোকে বলে রো। রো মানে সারি, কলাম মানে তো কলাম, রো মানে সারি, রো হলো ROW, রো, রো মানে সারি। তো এখানে সারি 1, সারি 2, সারি 3, সারি 4, হ্যাঁ। সো এগুলো কলাম, ভার্টিক্যালি যেগুলো সাজানো মানে লম্বালম্বি যেগুলো সাজানো সেগুলো কলাম, অ্যান্ড পাশাপাশি হরাইজন্টালি যেগুলো সাজানো মানে পাশাপাশি যেগুলো সাজানো সেগুলো হলো রো মানে সারি। ওকে, সো আমরা কলাম আর সারি কি সেটা বুঝে গেলাম। এখন সেল কাকে বলে শিখবো, CELL, সেল। সেল মানে খোপ, বাংলায় বলে খোপ। সো সেল কোনগুলা, এই কলাম আর এই যে এই কলাম আর সারি যে জায়গায় ইন্টারসেক্ট করে, মানে কলাম তো এইভাবে লম্বালম্বি না, কলাম তো এইভাবে লম্বালম্বি তাই না, আর সারি হবে সাইড ওয়াইজ তাই না। তো এই দুইটা জায়গায় ইন্টারসেক্ট করে, এই যে এই জায়গায় যদি দুইটা ইন্টারসেক্ট করে মানে দুইটা যদি মিলে, তাহলে এখানে একটা এই যে এই পয়েন্টে একটা সেল ক্রিয়েট হয়। সেল মানে খোপ ক্রিয়েট হয়। কেমন মানে প্র্যাকটিক্যালি বললে কেমন, প্র্যাকটিক্যালি বললে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরলাম বি কলাম, এই বি কলাম লম্বালম্বি চলে আসছে, 2 নম্বর সারির পাশাপাশি চলে গেছে তাই না। সো 2 নম্বর সারি আর বি কলাম কোথায় গিয়ে ইন্টারসেক্ট করছে, কোথায় গিয়ে মিলিত হয়েছে, সেটা হলো এই জায়গায় তাই না। এই যে 2 নম্বর সারি বি কলামে, এটা হলো একটা সেল। এই সেলের আবার একটা নামও আছে, এই খোপের একটা নাম আছে। এই খোপের নাম কি, এই খোপের নাম হলো B2। প্রথমে কলাম নাম, তারপরে সারির নাম, ঠিক আছে। সো B2 মানে আমরা তাহলে আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি তাইলে দেখবো যে ডি নম্বর কলাম আর 10 নম্বর সারি কোথায় মিলিত হয়েছে, সেটা হলো এখানে মিলিত হয়েছে তাই না, ইন্টারসেক্ট করছে। তাহলে এটার নাম কি, এই সেলের নাম কি হবে, এই খোপের নাম কি হবে, এই খোপের নাম হবে D10। আগে কলাম নাম তারপর সারির নাম D10। আচ্ছা, এগুলো এখন কি আমরা মুখস্থ করে বেরাবো যে কোন কলামের নাম কোনটা, না, এখানে তো অনেক কলাম দেখা যায় না। সো আমাদের কলামের নাম বের করতে হলে, যে কলামের নাম বের করতে সেই কলামে ক্লিক করলাম, ধরলাম আমি এই কলামের নাম বের করতে চাই, সরি কলাম না, এই সেলের নাম বের করতে চাই। এই সেলের উপর ক্লিক করব, করে এখানে দেখবো এই যে উপরে বামে এখানে দেখবো যে L14, তার মানে এটা L14 সেল, L নম্বর কলাম 14 নম্বর সারি, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা কলাম প্রত্যেকটা সেলের কিন্তু একটা নাম আছে। ওকে, সো আমরা কলাম বুঝে গেলাম, সারি রো বুঝে গেলাম, মানে সারি বুঝে গেলাম, দেন সেলও বুঝে গেলাম। ওকে, এবার আমরা মেইন কাজে ঢুকি। সো এখন আমরা একটা হিসাব বের করবো, হ্যাঁ আমরা স্প্রেডশিটের মেইন কাজে ঢুকে যাবো। স্প্রেডশিটের মেইন কাজে ঢোকার জন্য, আচ্ছা আমার কথা কি এখনো ক্লিয়ার, কথা কি শোনা যাচ্ছে? কথা না শোনা গেলে কিন্তু অবশ্যই জানাতে হবে আমাকে। ওকে, সো আমরা ধরলাম একটা এখন বেতনের স্প্রেডশিট বানাবো আমরা, হ্যাঁ একটা অফিসিয়াল কাজে বেতনের স্প্রেডশিট বানাবো। সো সেটা কীভাবে করতে হয়, সেটা করার সিস্টেমটা হলো, এখানে আমি প্রথমে, এটা যে ফিক্সড এরকম না, আপনার অফিসে যেভাবে সাজাতে বলবে সেভাবে সাজাবেন। আমি একটা ডেমো দেখাবো যেন আপনারা আপনার কাজগুলো শিখে যান আর কোনো প্যারা না হয় এগুলো কাজ করতে, ঠিক আছে। ওকে, সো প্রথমে নেম দিলাম, তারপর ওকে নেমের আগে আমি একটা সিরিয়াল নম্বর দিব, সিরিয়াল নম্বর একটা খোপ রাখতে চাই আমি, সিরিয়াল নম্বর, ঠিক আছে। তারপর নেম, তারপরে কি দিতে পারি, তারপরে আমি দিতে পারি যে লেটস সে আমি আমার এমপ্লয়িগুলোরে আই পে দেম বাই আওয়ার্স ওয়ার্কড, কত ঘন্টা কাজ করেছে তার উপরে আমি তাদেরকে একটা পেমেন্ট দিই। সো লেটস সে আমি এখানে লিখবো আওয়ার্স ওয়ার্ক মানে কত ঘন্টা কাজ করেছে সে এই মাসে। দেন এখানে আমি লিখবো যে কস্ট পার আওয়ার, সে কয় ঘন্টা প্রতি কয় টাকা করে পায় তার কাজ অনুযায়ী।
দেন আমি এখানে লিখতে পারি যে টোটাল স্যালারি, না সরি টোটাল স্যালারি না, আমরা এখানে লিখবো ওভারটাইম। হ্যাঁ ওভারটাইম এজ ইন কে, মানে ধরলাম সবার কাজ করার কথা হলো 40 ঘন্টা, সে কাজ করেছে 42 ঘন্টা, সে 2 ঘন্টা বেশি কাজ করেছে না, সে ওই 2 ঘন্টা হলো ওভারটাইমের মধ্যে পড়ে। ওই 2 ঘন্টা এক্সট্রা যে ওভারটাইম করলো ওর জন্য তো আমাদেরকে পেমেন্ট করতে হবে তাই না, তো সেটা আমরা হিসাব করবো। তাইলে আমরা এখানে টোটাল স্যালারি বের করবো, টোটাল স্যালারি। ওকে সো আমি সিরিয়াল নাম্বারগুলো বসিয়ে, আচ্ছা আমরা এখন শিখবো যে সেল রিসাইজিং। সিরিয়াল নাম্বার বসানোর আগে সেলগুলো রিসাইজ করা শিখবো। আমি দেখতে পাচ্ছি আমার নেমের খুব যত বড় সিরিয়াল নম্বরও তত বড়, সিরিয়াল নম্বরের সেলগুলো তত বড়, বাট আমার তো এত বড় সেল লাগবে না সিরিয়াল নম্বর, যেন এটা এইটুকু 1 2 3 4 নাম্বারিং করা থাকবে। তো সেটার জন্য আমাদের এটা ছোট হইলে হবে তাই না। সেটা আমি যেটা করতে পারি সেটা হলো যে এই যে মাঝখানে আসবো, সেলের যে সেলটা ছোট করবো সেটা একবার শেষে আসবো, এসে লেফট ক্লিক করে চেপে ধরবো, চেপে ধরে আমি যেটুকু রাখতে চাচ্ছি সেটুকু এনে ছেড়ে দিব। তাহলে আমার সেল, এই যে এ কলামের সেলগুলো কিন্তু সব ছোট হয়ে গেছে সিরিয়াল নম্বরের সেলগুলো। সো আমি এখানে 1 2 3 4 দিয়ে দিলাম। এখন লেটস আমার 100 এমপ্লয় আছে, আমি কি 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 100 পর্যন্ত লিখবো? এত তাইলে এত যদি লিখতে হতাম তাহলে আমার ম্যানুয়ালি করলে হতো তাই না। আমার ম্যানুয়ালি করবো না, এখানে কিন্তু একটা কুইক ট্রিক্স আছে, হ্যাঁ যেটা স্প্রেডশিটের ট্রিক্স, এই স্প্রেডশিট লাইফটা ইজি করে দেওয়ার জন্য। লেটস সে আমার 20 জন পর্যন্ত লাগবে, আমি 20টা পর্যন্ত অ্যাড করবো। আমি যেটা করবো আমি 1 2 3 3টা দিয়ে দিলাম, বা 2টা পর্যন্ত দিলাম, মিনিমাম 2টা অ্যাড করা লাগবে আমার, 1 2 এই 2টা অ্যাড করতে হবে, বাট আমি 3টা অ্যাড করলাম। করে যেটা করতে হবে 1 থেকে 3 সিলেক্ট করতে হবে, সেটার জন্য কি করতে হবে, প্রথমে এই খোপে ক্লিক করতে হবে এই সেলে, তারপরে কন্ট্রোল চেপে শিফট চেপে 3 এর উপর ক্লিক করতে হবে, এখানে করলে আমার এইভাবে সিলেক্ট হয়ে যাবে সেলগুলো সিলেক্ট করলে নিচে আমি একটা সার্কেল বাটন দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই, ব্লু সার্কেল বাটন আছে, এটার উপর আমি কার্সরটা আনবো, এনে লেফট ক্লিক করে চেপে ধরবো, ধরে আমার যতটুকু লাগবে ততটুকু আমি টেনে ছেড়ে দিব। তো আমি দেখতে পাচ্ছি 1 থেকে 20 আমার ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে আমি যত টানবো নিচে তত নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকবে, আমার আলাদা করে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে লেখার কোনো প্রয়োজন নেই। সো গেল সিরিয়াল নম্বর গেল, দেন আমি নেম বসাবো। নেমগুলো অবভিয়াসলি ম্যানুয়ালি বসা দেয়, কারণ এক একজনের নেম এক এক রকম, এটা তো অটোমেটিক করার সিস্টেম নাই। সো নেমে বসানোর ক্ষেত্রে আমি যেটা করবো যে প্রথমে আমার নাম দিয়ে দিলাম তৈব, তারপরে শিফাত আমাদের আর একজন ইনস্ট্রাক্টর শিফাত, তারপরে আনাজ ভাই আছে, এস এম আনাস ফেরদৌস। এভাবে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি। আমি চললাম একটা র্যান্ডম নাম দিয়ে দিই, যেমন আমাদের 5 মুনতাসির ইজ ওয়াচিং, সো 5 মুনতাসিরের নাম দিয়ে দিই 5 মুনতাসির, ঠিক আছে। সো আমি এখানে নাম এভাবে বসাই দিব, এমপ্লয়ীদের নাম বসাই দিব পরপর, বসানোর পরে ওকে। এখন আমি দেখতেছি যে নাম্বারগুলো ডানে আছে, টেক্সটগুলো বামে আছে, দেখতে খারাপ লাগতেছে। কি করা যায় সেটা হচ্ছে নাম্বারগুলো আমি বামেও সরাই দিতে পারি, আবার সেলের মাঝখানে বসাই দিতে পারি, মানে 3ভাবে সাজানো যায়। একটা হলো খোপের শুরুতে, খোপের শেষে, খোপের মাঝখানে। এখানে এটা খোপের শেষে সাজানো আছে, এগুলো খোপের শুরুতে সাজানো আছে। তো আমি এটা যেটা করবো, আমি এখানে পুরোটা সিলেক্ট করবো, করে পুরোটা সিলেক্ট করার জন্য এই কলামে সব সিলেক্ট করবো, করার জন্য এই কলামের উপর ক্লিক করবো, উপরে এখানে যেখানে ক্লিক করছি ওখানে করে এই যে এই আইকনে চলে আসবো হরাইজন্টাল অ্যালাইন, এটার উপর লেফট ক্লিক করবো, করে মাঝখানে আনতে চাইলে সেন্টারে ক্লিক করবো, সবগুলো মাঝখানে চলে আসছে। শুরুতে আনতে চাইলে লেফটে ক্লিক করবো, অ্যান্ড লাস্টে আনতে চাইলে রাইটে ক্লিক করবো। তো আমি চাই মাঝখানে থাকুক, আমি চাই এগুলো সবই মাঝখানে থাকুক। হ্যাঁ সবগুলো মাঝখানে থাকার জন্য কি করতে হবে, আমি সবগুলো সেল সিলেক্ট করতে হবে। সবগুলো সেল সিলেক্ট করার নিয়ম কি, কাম টু দিস টপ লেফট কর্নার, এই যে এইখানে যে ব্লকটা দেখতে পাচ্ছি এই ব্লকের উপর লেফট ক্লিক করবো, সব সিলেক্ট হয়ে গেছে। গিয়ে আমি এখান থেকে হরাইজন্টাল লাইন দিয়ে আমি এখানে সেন্টারে ক্লিক করবো, আমার সবগুলো এখন সেন্টারে সাজানো থাকবে। বাই দ্য ওয়ে আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কথা যদি শুনতে পেয়ে থাকেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমাকে কাইন্ডলি জানান কথা এখনো ক্লিয়ার কিনা, কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। জি ক্লিয়ার, ওকে। সো কথা শোনা যাচ্ছে, ওকে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার নেম, মানে উপরে যে টাইটেলগুলো দিয়েছিলাম সেলের, এই নেম তো কোনো নেম না তাই না, এই 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 নিচেরগুলো হলো নেম, উপরে নেম তো হলো টাইটেল।
তো এগুলোর জন্য কি করতে হবে, আমার এগুলো দেখতে ভালো লাগতেছে না, আমার টাইটেলগুলো অবভিয়াসলি বোল্ড করা দরকার। বোল্ড করার জন্য আমি এই এ সারি সব কিছু সিলেক্ট করবো, এর উপর ক্লিক করলাম, করে আমি উপরে আসবো যে বি কালার, বি যে টেক্সটটা দেখতে পাচ্ছি এটাকে বলে বোল্ড আইকন। বোল্ড আইকনের উপরে ক্লিক করবো, করলে আমার এটা পুরোটা বোল্ড হয়ে যাবে। দেন আমি টেক্সটটা একটু বড় করলে ভালো লাগবে, যেহেতু এগুলো টাইটেল। তো টেক্সটটা আমি দেখতে পাচ্ছি টেক্সটের সাইজ দেওয়া 10, আমি এখান থেকে 11 করে দিব, 12 ভালো লাগছে না, 11 করে দিব। দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এগুলা, এটা একটু কেটে কেটে গেছে, এটাও কেটে গেছে, এটাও কেটে গেছে। সেটার জন্য আমি সেলটা আবার ওই যে রিসাইজ করে নিব, যেটা দেখিয়েছিলাম, রিসাইজ করে নিব আবার, যেন কেটে না যায়। অ্যান্ড টোটাল সবগুলো আমি একটু রিসাইজ করে নিয়ে বড় করে নিব। দেন এইটা আমি উপরে নিচে দেখতে পাচ্ছি, আমি উপরে নিচে জায়গাও কম, তো সেটা আমি কি করতে পারি, আমি এটা উপরে নিচেও একটু বাড়িয়ে নিব। এভাবে এখান থেকে এখানে ক্লিক করে সেলের সাইজ উপরে নিচে বাড়াবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি উপরে নিচে বাড়াইলে আমার এগুলো একবার নিচে চলে আসছে, বাট আমার তো নিচে না, আমার মাঝখানের ভিতরে লাগবে, মাঝখানে লাগবে টেক্সটগুলো, উপরেও লাগবে না, একবার নিচেও লাগবে না, সেলের মাঝখানে লাগবে। সেটার জন্য আমি এখানে এটা সিলেক্ট করব, করে এখান থেকে এই ভার্টিক্যাল অ্যালাইন বাটনে আসবো, এখানে ক্লিক করে আমি সেন্টার ক্লিক করে দেবো, তাইলে আমার মাঝখানে চলে আসলো সব। ঠিক আছে, মাঝখানে চলে আসলো। আওয়ার্স ওয়ার্ক ধরলাম, তাই ধরলাম যে সবার উইকলি কাজ করতে হবে 10 ঘন্টা করে ডেইলি, তাইলে 70 ঘন্টা। উইকলি 70 ঘন্টা কাজ করতে হবে। অ্যান্ড ধরলাম আমি এই সপ্তাহে কাজ করেছি 71 ঘন্টা। হ্যাঁ, কস্ট পার আওয়ার, আমার স্যালারি পার আওয়ার, এটা কস্ট পার আওয়ার থেকে আমরা স্যালারি পার আওয়ার করে দিতে পারি, স্যালারি পার আওয়ার। আমি বললাম যে এটা কিন্তু ডেমো, মানে নট নেসেসারিলি অ্যান অ্যাকচুয়াল অ্যামাউন্ট, আমরা ডেমো নিয়ে কাজ করবো যাতে হিসাবে সুবিধা, ধরলাম যে 150 টাকা করে পার আওয়ার আমার বেতন দেওয়া হয়। অ্যান্ড শিফাতাসের টাকা ধরলাম ও এই উইকে 89 ঘন্টা কাজ করেছে। সো এই মান্থে, সরি এই উইকে, এগুলো হলো উইকের হিসাব, বাট আমরা মান্থলি হিসাবে যাব। সো মান্থলি হিসাবে যাওয়ার জন্য আমরা এর আগে একটু কাজ করব, আমরা এইখানে যে টেবিলটা সাজাচ্ছি এটা একটা টাইটেল দিব। হ্যাঁ, টাইটেল দেওয়ার জন্য কি করতে পারি, আমার উপরে একটা টাইটেল বার লাগবে, টাইটেল দেওয়ার জন্য একটা খোপ লাগবে, বাট সেটা তো নাই, আমরা তো একবার উপরে চলে আসছি। হ্যাঁ, সো এখানে আমরা ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, যে ধরলাম যে আমার স্প্রেডশিটের যে কোনো জায়গায় আমার একটা ট্যাব অ্যাড করা লাগবে, একটা সেল অ্যাড করা লাগবে, একটা রো অ্যাড, কলাম অ্যাড করা লাগবে, বা রো অ্যাড করা লাগবে। কিন্তু আমি তো লিখে ফেলছি, এখন কি করা যাবে, আমি কি সব ডিলিট করে আবার নতুন করে করবো না। এখন যেটা করতে হবে সেটা হলো যে এনে ওয়ানের উপর রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ইনসার্ট ওয়ান রো অ্যাবোভ, এটা দিলে আমার উপরে একটা সারি যোগ হয়ে গেল। আমি যদি মনে করি যে এই যে এই সারির উপরে আরেকটা ক্লিক করতে হবে, তাহলে এই সারির এখানে এসে রাইট ক্লিক করবো, করে ইনসার্ট ওয়ান রো অ্যাবোভ করে দিলে আমার একটা রো, একটা সারি এখানে যোগ হয়ে যাবে। বাট আমার এটা ডিলিট করতে হবে, এটা লাগবে না। এটা ডিলিট করার জন্য আমি আবার এখানে এই কলামের উপর ক্লিক করবো, যেটা ডিলিট করতে চাই সেটার উপর এনে রাইট ক্লিক করবো, করলে ডিলিট রো দিব, দিলে আমার ওটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমি এখানে টাইটেল দিতে চাই, কি টাইটেল দেওয়া যায়, টাইটেল দেওয়া যায় হলো মান্থলি স্যালারি রিপোর্ট, স্যালারি রিপোর্ট। ওকে, মান্থলি স্যালারি রিপোর্ট। বাট আমার তো এটা একটা টাইটেল, আমার তো এই খোপগুলো উপরে, এখানে কোনো দরকার নেই। সেটার জন্য কি করতে পারি, সেটার জন্য আমি এখান থেকে এই পর্যন্ত সবগুলো মার্জ করে ফেলবো। মার্জ করার জন্য এখানে প্রথমে এই সেলে চলে আসবো, এই সেলে লেফট ক্লিক করে কন্ট্রোল শিফট, যে সেল পর্যন্ত মার্জ করতে যাচ্ছি, মার্জ মানে একই করে ফেলবো, সবগুলো সেল মিলাই একটা সেল বানাবো। সেটার জন্য এখানে কন্ট্রোল শিফট, এখানে ক্লিক করবো, করে এই উপরে মার্জ আইকনে চলে আসবো, মার্জ সেলসে ক্লিক করলে এখানে মাঝখানে চলে আসবে। ঠিক আছে, মান্থলি স্যালারি রিপোর্ট। ওকে, সো আওয়ার্স ওয়ার্ক পার উইক, ওকে পার উইক না, এটা হলো যে আমরা কি করতে পারি, আওয়ার্স ওয়ার্ক পার মান্থ। সো আমি এই সেলটা একটু বড় করে দিব, দিলে হয়ে গেল। হ্যাঁ, সো যেটা করতে হবে সেটা হলো যে আমার সেই মান্থে কত ঘন্টা কাজ করেছে সেগুলো এখানে বসাতে হবে। এটা হলো উইকলি হিসাব ছিল, সপ্তাহে কত ঘন্টা কাজ করেছে সেটা হিসাব ছিল, বাট আমরা এখন মান্থে চলে যাবো। মান্থলি আমরা হিসাবটা করে ফেলি। এটা হলো এই হিসাবটা কেমনে পাই আমরা, যে কত ঘন্টা কাজ করছে এটা হলো ট্র্যাক করতে হয়, যে কে কত ঘন্টা কাজ করছে। ঠিক আছে, সো মান্থে ধরলাম উইকলি 70 ঘন্টা করে কাজ করা লাগে, সো মান্থে 70 ইন্টু 4 280 ঘন্টা। ঠিক আছে, সো ধরলাম যে তাই কাজ করেছে, এই মাসে কাজ করেছে 281 ঘন্টা। হ্যাঁ, আর শিফাত কাজ করেছে 200 কত 293 ঘন্টা। হ্যাঁ, নেসে মানাস ফেরদৌস কাজ করেছে 333 ঘন্টা। ওকে, হি ওয়ার্কড ওভার টাইম। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের মান্থে কাজ করতে হবে হলো
280 ঘন্টা, অ্যান্ড এর উপরে যত ঘন্টায় কাজ করা হচ্ছে সবগুলাই ওভার টাইম, ঠিক আছে। সো আমি এখানে আরেকটা সেল অ্যাড করে নিব, সেটার জন্য যেটা করতে হবে, সেল অ্যাড করা শিখতেছি আমরা এখন। সেল অ্যাড করার জন্য ডি এর উপরে এসে রাইট ক্লিক করতে হবে, করে ইনসার্ট ওয়ান কলাম টু দি লেফট, এটার উপর ক্লিক করতে হবে। করলে আমার এই পাশে আরেকটা সেল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে, একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। সো আমি লিখি যে মিনিমাম রিকোয়ার্ড আওয়ার্স পার মান্থ। ওকে, সো এটা একটু বেশি বড় হয়ে গেছে, সো আমি একটু ছোট করে নিই, 10, সবগুলো একটু ছোট করে নিই, 11 একটু বেশি বড় লাগতেছে। মিনিমাম রিকোয়ার্ড আওয়ার্স পার মান্থ। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি যে আমি যদি এটা এত বড় করি, তাহলে আমার এর মিনিমাম রিকোয়ার্ড আওয়ার্স তো 280 ঘন্টা। এইটুকু একটা টেক্সটের জন্য টাইটেল এত বড় দিলাম, স্প্রেডশিটটা এত বড় হয়ে গেল, এই যে এখান থেকে এত বড় হয়ে গেল, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে, এত বড় তো কোনো আমার দরকার নাই, তাই না? তো আবার যদি আমি এটা একটু ছোটো করতে যাই, তাহলে আবার এটা কাটা যাচ্ছে, তাই না? তাহলে এখানে সলিউশন কি? এখানে সলিউশন হলো আমরা এটা নিচে নিয়ে চলে আসবো। নিচে নেওয়ার মানে কি, এখন দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝে যাবেন। এই সেলের উপরে আমরা ক্লিক করব, করে এই উপরে টেক্সট র্যাপ বাটনে আসবো, ঠিক আছে। টেক্সট র্যাপিং বাটনে লেফট ক্লিক করবো, করে এই র্যাপ বাটনে ক্লিক করবো। র্যাপ বাটনে ক্লিক করে এটা উপরে নিচে চলে আসবে। সো আমি এখন যতই ছোট করি এটা আর কেটে যাবে না, এটা উপরে নিচে চলে আসবে, ঠিক আছে। সো আমি একটু বড় করে দিই। ওকে, সো মিনিমাম রিকোয়ার্ড আওয়ার্স হলো 280। ওকে, এটাও গেল। আমরা এখন আরও একটা ফাংশন শিখবো। আরও একটা ফাংশন কি শিখবো? আরও একটা ফাংশন শিখবো হলো এই, আমি ধরলাম স্যালারি পার আওয়ার আগে লিখে ফেলেছি, হ্যাঁ, ওভার টাইম পরে লিখে ফেলেছি, কিন্তু ওভার টাইম আগে হওয়ার কথা ছিল, তাই না? সো এটা কি কেউ ক্যাচ করছেন? যদি করে থাকেন কমেন্টে জানাবেন। সো এখন আমার কি করণীয়? এখন আমার করণীয় হলো যে এখান থেকে কন্ট্রোল, এই পুরো কলামটা সিলেক্ট করব, এখান থেকে সরি যে এখানে এফ বাটনে এফ কলামে ক্লিক করে পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিব, এক্স চাপ দিব, তাহলে এটা কাট হয়ে যাবে। কাট হয়ে আমি এখানে যে কোনো এক জায়গায় পেস্ট করবো, যে কোনো খালি জায়গায় পেস্ট করবো, কন্ট্রোল ভি। ওকে, সো এটা হবে না, কারণ হলো উপরে মার্জ করা, এই জন্য এই উপরের সেলসগুলো মার্জ করার জন্য হবে না। সেটার জন্য আমার কী করতে হবে? তাইলে আমার এটা আবার এফ কলামে চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করতে হবে, করে এই মার্জ করা কলামটা ডিসিলেক্ট করতে হবে, বা মার্জ করা সেলটা ডিসিলেক্ট করতে হবে। সেটার জন্য কী জায়গা করতে হবে? আবার কন্ট্রোল চাপ দিব, এই মার্জ করা কলামটার উপরে আরেকবার ক্লিক করব, দুইবার ক্লিক করবো, করলে ওটা ডিসিলেক্ট হয়ে গেল। দিয়ে আমি কন্ট্রোল এক্স চাপ দিব, দিয়ে এখানে যে কোনো ফাঁকা জায়গায় এসে, আচ্ছা এটা হচ্ছে না, কারণ আগে আমার কন্ট্রোল জেড চাপ দিতে হবে, তাহলে এই জিনিসটা আবার মার্জ করে নিই, আমরা মার্জ করে নিলাম। ওকে, সো আবার এফ বাটনের উপর ক্লিক করব, এফ বাটনের উপর ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে আবার এটা ডিসিলেক্ট করে নিব। আচ্ছা, ডিসিলেক্ট করা যাচ্ছে না সামহাউ, এক্সেলে এটা পসিবল, এখানে একটু ডিফারেন্ট আছে, কোনো সমস্যা নেই। যদি এরকম কারো কোনো ইস্যু ফেস করে থাকেন, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করবেন না, এখন অনলাইনের যুগ, টেনশনের কোনোই কারণ নেই। যদি টেনশন করেন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, ঠিক আছে। সো ইউ ক্যান ফিগার ইট আউট। সেটার জন্য যা করতে হবে, আমি ওভার টাইম এটা সিলেক্ট করবো এখান থেকে আমি যতটুকু সিলেক্ট করা লাগে করে আমি কন্ট্রোল এক্স চাপ দিয়ে সাইডে কোথাও পেস্ট করে রাখবো, দিয়ে আবার এখান থেকে আমি সেলগুলো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব, নিয়ে আমার এই সেলে বসানোর দরকার এটা। সো আমি এই সেলে বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি ওভার টাইমটা আবার কাট করে নিব। কাট করার জন্য এই সেলটা ক্লিক করলাম, কন্ট্রোল এক্স চাপ দিলাম, দিয়ে যেখানে পেস্ট করবো সেই সেলের উপর ক্লিক করে কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করে ফেলবো, ঠিক আছে। সো দ্যাটস ইট, এটা গেল। অ্যান্ড ওভার টাইম হলো আমরা ওভার টাইম কীভাবে হিসাব করবো? আর মান্থলি রিকোয়ার্ড আওয়ার্স ওয়ার্ক এর থেকে মান্থলি রিকোয়ার্ড আওয়ার্স বিয়োগ করলে আমি ওভার টাইম পাবো, তাই না? এখন আসে ফর্মুলার খেলা। আমি তো প্রত্যেকটা হিসাব ক্যালকুলেটার বসায় হিসাব করে ওভার টাইম হিসাব করবো না, তাইলে আর লাভ কি? তাহলে স্প্রেডশিটের পারপাসটা কি? কোনো পারপাস নেই। তো আমরা এখানে অটোমেশন করবো। অটোমেশনের জন্য কী করতে? আচ্ছা, ফাইভ মুনতাসির এখানে আওয়ার্স ওয়ার্ক দেওয়া হয় না, আমি দিলাম যে ফাইভ মুনতাসির 280 ঘন্টায় কাজ করেছে, ঠিক আছে। সো আমি এটা কপি করে নিই, কারণ সবারই রিকোয়ার্ড আওয়ার্স হলো 280 ঘন্টা মাসে। সো ওভার টাইমের জন্য আমি এখানে হিসাব করার জন্য আমি কী করতে পারি? এই সেলের উপর আসবো, ডাবল ক্লিক করব, ইকুয়াল বাটন চাপ দিব, দিয়ে আমি এখান থেকে এই ইয়েটা সিলেক্ট করে নেব, যে সেলটা থেকে যে সেল বিয়োগ করতে আসছি, প্রথমে যে সেলটা থেকে বিয়োগ করতে আসছি আমি এই সেলটা থেকে বিয়োগ করতে আসছি, তো আমি এই সেলটার উপর ক্লিক করব, দেন মাইনাস আইকন মাইনাস বাটন চাপ দিব, দেন এই সেলটা বিয়োগ করতে আসছি, সো এটার উপর ক্লিক করব, করে আমি ইন্টার চাপ দিব, দিলে আমি দেখতে পাচ্ছি আওয়ার্স ওয়ার্ক 1। হ্যাঁ, সাজেস্টেড অটোফিল, এটা হলো অটোফিল, আমি প্লাস দিয়ে দিলে সবগুলো একইভাবে হিসাব দেখায়, বাট আমি এখন দেখবো না ওটা, আমরা এখানে রিজেক্ট সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে।
সো ওভার টাইম দেখতে পাচ্ছি আমার 1 ঘন্টা, তাই না? 280 ঘন্টা রিকোয়ার্ড ছিল, 1 ঘন্টা বেশি কাজ করা হয়েছে, সো ওভার টাইম 1 ঘন্টা। ওকে, এখন আমার এগুলারও ওভার টাইম বের করতে হবে, এদেরও ওভার টাইম বের করতে হবে। সেটার জন্য আমি কী করবো, সেটার জন্য আমি এই যেহেতু আমি ফর্মুলা একবার লিখে ফেলেছি, সেটার জন্য তাই জন্য আমি আবার সবগুলো ফর্মুলা আলাদা আলাদা লিখবো না। আমি এটার উপর ক্লিক করব, করে এই যে এখানে যে সার্কেল বাটনটা আছে নীল সার্কেল, এরপর লেফট ক্লিক করে টেনে যে পর্যন্ত আমার দরকার সে পর্যন্ত ছেড়ে দিব। তাইলে আমি দেখতে পাচ্ছি আমার অটোমেটিক হিসাবটা চলে আসছে। তো তাই 1 ঘন্টা কাজ করেছে, অ্যান্ড শিফাত হলো 293 থেকে 280 বাদ দিলে 13 ঘন্টা কাজ করেছে, 333 থেকে 280 বাদ দিলে 53 ঘন্টা কাজ করে ওভার টাইম করেছে এএসএম আনাস ফেরদৌস। আর ফাইম মুনতাসির 280 ঘন্টা কাজ করা, 280 ঘন্টা কাজ করেছে, 0 ওভার টাইম, তাই না? সো স্যালারি পার আওয়ার, এবার এটা স্যালারি পার আওয়ার ধরলাম যে, তাই এবার 150, শিফাতের 170, অ্যান্ড আনাসের 200, ফাইম মুনতাসিরের 250। হ্যাঁ, সো স্যালারি পার আওয়ার টোটাল স্যালারি বের করতে হবে আমার। টোটাল স্যালারি কীভাবে বের করবো? সো টোটাল স্যালারি বের করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো যে এই স্যালারি পার আওয়ার দিয়ে এই আওয়ার্স ওয়ার্কটা গুণ করতে হবে। সেটার জন্য যেটা করতে হবে যে টোটাল স্যালারি উপর ডাবল ক্লিক করব, করে ইকুয়াল চাপ দেবো। ইকুয়াল চাপ দিলে আমরা মনে আছে আগেবার এই যে যেটা থেকে বিয়োগ করবো সেটার উপর ক্লিক করছি, দেন বিয়োগ আইকন দিছি, তারপরে যেটা বিয়োগ হবে সেটার উপর ক্লিক করছি। আমরা এবার ম্যানুয়ালি করবো অ্যাজ ইন আমরা ক্লিক করবো না, আমরা লিখবো অ্যাজ ইন কীভাবে লিখতে পারি, ইকুয়াল বাটন তো দিলাম, দিয়ে এই যে আমি আওয়ার্স ওয়ার্ক, তাই এবার আওয়ার্স ওয়ার্ক হলো 281 ঘন্টা সে কাজ করেছে। সো এই সেলটার নাম কি? এই সেলটার নাম হলো C3, এই যে C3। তো C3 আমি C3 লিখে ফেলবো, লিখে আমি গুণ করবো। গুণের আইকন কোনটা? গুণের আইকন হলো স্টার আইকন। আপনার কিবোর্ডের 8 নম্বর বাটনে একটা স্টার আইকন আছে, ওই স্টার আইকনটা আমি বসাই দিলে আপনারা দেখতে পারবেন। তো আমি স্টার আইকনটা দিলাম, এটা হলো গুণের আইকন, এক্স না কিন্তু, এক্স দিয়ে এখানে গুণ বোঝায় না, এখানে স্টার দিয়ে গুণ বোঝায়। দিয়ে আমার কোনটা গুণ দিতে হবে? স্যালারি পার আওয়ার গুণ দিতে হবে। স্যালারি পার আওয়ার কত নম্বর সেলে আছে? F3-তে আছে। সো F3-তে ক্লিক করে আমি ইন্টার চাপ দেবো, তাইলে আমি দেখতে পাচ্ছি এখানে স্যালারি পার আওয়ার আছে। এখন এটা আমি যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমার বাকিগুলো অটোমেটিক হিসাব করে দিয়েছে। বা যদি অটোমেটিক হিসাব না করি, আমরা রাইট বাটনে ক্লিক করে অটো সাজেশন ফিল আপ না করি, তাও সমস্যা নেই। এর উপর লেফট ক্লিক করবো, এই ব্লু সার্কেল বাটনটা ক্লিক করে টেনে ধরে নিচে নিয়ে চলে আসবো, তাহলে আমার প্রত্যেকটা হিসাব করে দিবে। এটার সাথে এটা গুণ হয়ে গিয়েছে, গুণ হয়ে আমার টোটাল স্যালারি দেখাচ্ছে এখানে। এটা হলো টোটাল স্যালারি ইন বিডিটি, তাই না? বিডিটি বাংলাদেশি টাকা। স্যালারি পার আওয়ার, এটাও বিডিটি বাংলাদেশি টাকা। সো আমি এটাও একটু র্যাপ করে নিচে নিয়ে নিব, এটাও র্যাপ করে নিচে নিয়ে নিব যদি দরকার হয়। ওকে, সো এটা হলো আমার মান্থলি স্যালারি বের হয়ে গেছে। ওকে, সো এখন তাহলে আমার ওভার টাইমের কী কাজ এখানে? আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু আমরা, যেহেতু আমরা ওভার টাইম এই সেলটা কিন্তু এই এখানে যে কলামটা দেখতে পাচ্ছি, এই কলামটা আমরা কিন্তু পরে অ্যাড করেছি, মনে আছে? এই জন্য এটা এখনো ডানে দেখাচ্ছে, এগুলো এখনো সুন্দর মতো সাজানো নেই। সেটার জন্য আবার যেটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করে আমার যে সেলগুলো সিলেক্ট করে আমার এইখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে আর একবার ক্লিক করতে হবে, তাহলে আমার মাঝখানে সবগুলো চলে আসবে। ঠিক আছে, সো এটা গেল। অ্যান্ড এরপরে আমার ওকে একটু কমেন্টগুলো দেখি, কমেন্টগুলো কি আসতেছে। কোনো কমেন্ট আপাতত আসতেছে না। সো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই দিন, অ্যান্ড আমি আপনাকে কিন্তু জানিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা আবার ব্যাক টু দ্য ক্লাস। একটু কমেন্টস ছিলাম অ্যান্ড আশেপাশে কিছু কাজ ছিল। ওকে, এনিওয়েজ, সো লেটস গো অ্যাট ইট অ্যাগেন। ওকে, আমাদের টোটাল স্যালারি আমরা পেয়ে গেছি। এখন ওভার টাইমে কী কাজ? তাহলে ওভার টাইম হলো পারফরমেন্স বের করতে হয়। হ্যাঁ, পারফরমেন্স অ্যাজ যে প্রত্যেক মাসে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো এগুলো করে যে তারা পারফরমেন্স রিপোর্ট বের করে, যে কোন এমপ্লয়ি কতটুকু পারফরমেন্স করতেছে, সে কেমন কাজ করতেছে। তো তখন এই ওভার টাইম রিপোর্টগুলো লাগে, তখন স্ট্যাটিস্টিক্স বের করার জন্য ওভার টাইম এই রিপোর্টগুলো লাগে। এর সাথে আরও অনেক রিপোর্ট লাগে, ওয়ার্ক এফিসিয়েন্সি রিপোর্ট লাগে, আরও অনেক কিছুই লাগে। সো সেক্ষেত্রে শুধু ওভার টাইম না, কিন্তু এখানে অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে। সে কত কাজ করছে, কে কত টাকা ডিল আনছে, কে ঠিকমতো কয়টা প্রজেক্ট ক্লোজ করতে পারছে, এইসব অনেকগুলো ইনফরমেশন থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী সেটা আপনাকে সাজিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু অলরেডি বেসিক কাজগুলো শিখে গেছি, যে এক্সেলে যে কাজগুলো না পারলেই নয়, যেগুলো অবশ্যই আপনার শেখা দরকার। একটা বেসিক জবে, যে কোনো জব ঢুকতে গেলে এখন কম্পিউটার পর ম্যান্ডেটরি। সেই কাজগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। এবার আমরা একটু উপরে রিবন চেক দিই, রিবনের যে টুলগুলো আছে এগুলো কী কী, এগুলো একটু দেখে নিই। হ্যাঁ,
সো রিবনে আসলে আমি প্রথমে লিখছি সার্চ বাটন। হ্যাঁ, এখানে আমি যে কোনো মেনুর রিলেটেড যা আছে সব সার্চ করতে পারবো। এখানে ক্লিক করে আমি যাই খুঁজি এখানে সার্চ করতে পারবো। অ্যান্ড এটা হলো আনডু বাটন, দেন এটা হলো রিডু বাটন, এটা হলো প্রিন্ট বাটন। প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে হয়, স্প্রেডশিটটা প্রিন্ট করতে হয়, ওটা দেখাবো আমি। আর এটা হলো পেইন্ট ফরম্যাট বাটন, এটা আমাদের লাগবে না পেইন্ট ফরম্যাট, কারণ ওটা কপি পেস্ট হিসাব, ওটা সমস্যা নেই। এটা হলো জুম কতটুকু করবো, আমি ধরলাম আমার কাছে এটা একটু ছোটো লাগতেছে, সেটার জন্য আমি একটু জুম করতে হবে। জুম করার জন্য এখানে ক্লিক করে আমি 125-এ ক্লিক করলে একটু জুম হয়ে যাবে, 150-এ ক্লিক করলে আরও একটু জুম হয়ে যাবে। আমি 125 রাখি, ঠিক আছে, 125 করলাম। দেন এরপরে এটা হলো ফরম্যাট অ্যাজ কারেন্সি। ফরম্যাট অ্যাজ কারেন্সি কি, এগুলো কারেন্সি না, এগুলো তো টাকা, তাই না, এগুলো তো কোনো শুধু সংখ্যা না। তো এগুলোর সামনে আমি একটা কারেন্সি বসাই দিব। কীভাবে বসাবো, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, করে আমি ফরম্যাট অ্যাজ কারেন্সিতে ক্লিক করবো, দেখতে পাচ্ছি এখানে ইউরো বসে গেছে, এগুলাতে ইউরো বসে গেছে, কারণ এগুলো বিডিটি, এগুলো টাকা, বেতন। বাট আমার তো ইউরো না, আমার তো বিডিটি লাগবে, বাংলাদেশি টাকা লাগবে। সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমার এখানে ফরম্যাটে আসতে হবে, এসে নাম্বারে আসতে হবে, নাম্বারে এসে এখানে কারেন্সিতে ক্লিক করতে হবে, কারেন্সিতে ক্লিক করতে হবে না, নিচে এসে কাস্টম কারেন্সিতে ক্লিক করতে হবে। কাস্টম কারেন্সিতে ক্লিক করে এই যে আমি একটু নিচে খুঁজলেই দেবো বাংলাদেশি টাকা, এটার উপর ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দেবো। ওকে, সো দেখতে হচ্ছে আমার শুধু এটাতে অ্যাপ্লাই হচ্ছে। তো সেটা আমি সবগুলোতে অ্যাপ্লাই করার জন্য কি করতে পারি, এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিলেক্ট করে ফরম্যাট, নাম্বার, বাংলাদেশ, কাস্টম কারেন্সি, নিচে আসলে বাংলাদেশি টাকা পেয়ে যাব। বাংলাদেশি টাকা কোথায়, এখানে বাংলাদেশি, আচ্ছা বাংলাদেশি টাকা এখানে দেখাচ্ছে না, কারণ আমি অলরেডি একবার ইউজ করে ফেলেছি। সেটার জন্য নাম্বার এসে এই যে বাংলাদেশি টাকা, এটার উপর ক্লিক করলে সবগুলো বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে যাবে, তাই না। তো এটা গেল। দেন এটা আমরা ফরম্যাট অ্যাজ পার্সেন্টেজ, মানে এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করে ফেলতে চাই, সেটা এখানে এটার উপর সেলের উপর ক্লিক করে এখানে পার্সেন্টেজে ক্লিক করলে পার্সেন্টেজে ক্লিক হয়ে যাবে। অ্যান্ড ডিক্রিজ ডেসিমাল প্লেসেস, ইনক্রিজ ডেসিমাল প্লেসেস, এর মানে কি, মানে হলো ধরলাম যে এই যে এখানে আমি দেখতেছি দুইটা আছে, তাই না, মানে ডেসিমাল মানে দশমিকের পরে দুইটা শূন্য আছে, আমি একটা কমাই দিতে চাই। তো সেটার জন্য আমি এখানে ক্লিক করে একটা কমে গেল, আবার এখানে ক্লিক করে একটা বেড়ে যাবে, আবার একটা ক্লিক করলে আরেকটা বেড়ে যাবে। আমার দুইটাই থাক, দুইটা স্ট্যান্ডার্ড, দশমিক পরে দুইটা জিরো দেওয়া স্ট্যান্ডার্ড, ওটা থাক। দেন আমি এখানে দিন মোর ফরম্যাটসে ক্লিক করলে আমার নাম্বার সে বিভিন্ন ফরম্যাটস এখানে চলে আসবে, ঠিক আছে। সো ইউ ক্যান ফিগার অল দিস আউট, একটা একটা করে ক্লিক করে দেখবেন যে কোনটা কি। কারণ আমি যদি এখন চিন্তা করেন যে আমি একটা একটা করে প্লেইন টেক্সট, নাম্বার, পার্সেন্টেজ, সাইন্টিফিক, এগুলো দেখলে বোঝা যাচ্ছে কি, হ্যাঁ। বাট আমি যদি একটা একটা করে দেখাই দিই, দেন দিস ক্লাস ইজ গোনা বি ভেরি ভেরি লং, আজকে সারা রাত লাগবে এই ক্লাসটা শেষ করতে। সো এগুলো আপনারা পারবেন, ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কোনো রিজন নেই, এগুলো আপনারা নিজেরাই পারবেন, একটু দেখলেই পারবেন, ঠিক আছে। আমি তাও বলে দিচ্ছি, এটা নাম্বার, এটা পার্সেন্টেজ, সাইন্টিফিক, এগুলো কি করে, মানে ফর এক্সাম্পল আমি এই সেলে 280 লেখা না, এটা আমি ফরম্যাট করে, নাম্বারে ফরম্যাট করে আমি এটারে ডেটে কনভার্ট করতে চাই বা টাইমে কনভার্ট করতে চাই, তখন আমি ডেটে ক্লিক করলে এটা ডেটে কনভার্ট হয়ে যাবে, টাইমে ক্লিক করলে টাইমে কনভার্ট হয়ে যাবে। এখন ডেটের কনভার্ট করা, টাইমে কনভার্ট করা, ওইটা আমি একটু নিচে এখানে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো লাস্টে আমি আরেকটা ক্রিয়েট করি, আরেকটা টেবিল ক্রিয়েট করি, এই পর্যন্ত আমি মার্জ করে নিব। মার্জ করে মাঝখানে লিখব ডেট ফরম্যাট, সরি ক্যালেন্ডার ফর এখন জুন 2025, ক্যালেন্ডার ফর না, ক্যালেন্ডার অফ। সো যেটা করতে পারি আমি, যে এখান থেকে আমি লিখতে পারি ডেট, তারপরে ডে, ঠিক আছে, এই দুটোতে। আচ্ছা আমার এত বড় মার্জ করা লাগবে না, এটা আনমার্জ করে ফেলি, করে আমার শুধু এই দুইটা মার্জ করলে হবে। এই দুটো মার্জ করে নিলাম, হয়ে গেল। দেন ডেটের খুবটা বড় করে ফেলতে হবে। অ্যান্ড এবার আমার যেটা করা দরকার এখানে করণীয়, তাহলে আমি এখানে ডেট বসাইতে হবে। ডেট বসানোর আমি কী করতে পারি, ধরলাম আমি দিয়ে দিলাম যে 01/06/2025। এটাকে আমি লেফট ক্লিক করবো, করে আমি এটা ফরম্যাট করবো ডেট হিসেবে, ফরম্যাট নাম্বার ডেট, হ্যাঁ ডেট হিসেবে ফরম্যাট করলাম। করে আমি এবার এটা টেনে নিচে নামাবো, নামাইলে আমি দেখতে পাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত আমার অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। আমি যদি 30 পর্যন্ত নিয়ে যেতে চাই, টেনে আরও নামাইতে হবে, যতক্ষণ না আমাদের ডিজায়ার দিয়ে পেয়ে যাচ্ছে আমরা। আচ্ছা এখন আমি মিস করে ফেলেছি, হ্যাঁ সবগুলো টানতে পারি নাই, ভুল হয়ে গেছে। এখন কি করা যাবে, আমি কি আবার প্রথম থেকে সিলেক্ট করে নিয়ে টানবো না, প্রথম থেকে সিলেক্ট করে টানার কোনো দরকার নেই। লাস্টের 3টা বা লাস্টের 2টা সিলেক্ট করে টান দিলে এগুলো অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। তো 30/6/2025। এবার আমি এগুলো ডে বসাবো,
ডে সানডে, মানডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, এইভাবে কি আমি একটা একটা করে বসাবো না, আমরা একটা একটা করে বসাবো না, আমরা দুইটা বসাবো, তারপর টান দিয়ে সব একই করে ফেলবো, সব সিরিয়ালে নিয়ে চলে যাবো, ঠিক আছে? তো আমি একটু দেখে নিই যে আমার 1 তারিখ কি বার ছিল। 1 তারিখ ছিল সানডে। তো আমি এখানে প্রথম সানডে বসিয়ে দিব, দেন এখানে মানডে বসিয়ে দিব, দেন আমি এই দুইটা সিলেক্ট করবো, করে এটা টান দিয়ে আমি 30 তারিখ পর্যন্ত নিয়ে চলে যাবো। আমার অটোমেটিক ডেগুলো বসে যায়, যে বার সেই বারগুলো বসে গেছে, তাই না? এখন আমরা একটু ফরম্যাটিং শিখি। ফরম্যাটিং কি? ফরম্যাটিং হলো যে এই যে টেক্সটগুলো ছোট বড় করা, যেটা অলরেডি দেখেছি, বোল্ড করা দেখিয়েছি। এই আইকনটাকে বলে ইটালিক, এটাতে ক্লিক করলে ইটালিক স্টাইলে হয়ে যায়, এটাও দেখলাম। এটাকে বলে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রু কি? এই বাটনের উপর ক্লিক করলে এই সেলের লেখাগুলোর মাঝখান দিয়ে একটা দাগ চলে যাবে। তো দেখি কি জিনিস, সেটা বসালাম, এই যে মাঝখান দিয়ে দাগ চলে গেছে। যদি এটার মাঝখানে বসাতে চাই, মাঝখান দিয়ে দাগ চলে গেছে। আবার উঠাই দেওয়ার জন্য আবার এখানে সেলটা সিলেক্ট করতে হবে, এটা অফ করে দিতে হবে, তাহলে উঠে যাবে। অ্যান্ড যদি আমি চাই টেক্সট কালারটা চেঞ্জ করবো, তাহলে এখানে এই যে টেক্সট কালারের উপর ক্লিক করে আমি যে কালার খুশি, যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারবো। এবার আমরা টেবিলটা একটু ফরম্যাট করি, টেবিলটা সুন্দর করি। সুন্দর করার জন্য আমরা এটাকে বলে হেডার। আমরা হেডারে টাইটেলটা লিখি, টেবিলের টাইটেলটা আমাদের হেডারে লেখা থাকে। তো হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করতে চাই, সেটা হলো যে প্রথমে আমি হেডারটা সিলেক্ট করবো, হেডারের এই সেলটা সিলেক্ট করলাম, করে পেইন্ট বাটনে ক্লিক করলাম, ফিল কালার দিয়ে আমি চাই এটা হোক গ্রিন। হ্যাঁ, গ্রিন হয়ে গেল। সো আমার টেক্সটটা এখানে মনে হয় সাদা দিলে ভালো লাগবে। সো এটার পর আবার ক্লিক করলাম, টেক্সট কালার আসলাম, সাদা সিলেক্ট করলাম, সাদা হয়ে গেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য কিছু একটা দিই, একটু লাইট গ্রিন দিই, ঠিক আছে? সো এটা গ্রিন হয়ে গেল। সো দেন আমি চাই যে এখানে পুরো একটা বর্ডার দিতে চাচ্ছি, এই টেবিলের মধ্যে পুরো একটা বর্ডার দিতে চাচ্ছি। সেটার জন্য কি করতে হবে? এখান থেকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট এই শেষ পর্যন্ত আসতে হবে, এসে যেটুকু বর্ডার চাচ্ছি, এই যে আমার এইটুকু সিলেক্ট হয়ে গেল। এর চারপাশে আমি বর্ডার চাই, বর্ডার চাওয়ার জন্য আমার এখানে উপরে এই বর্ডার আইকনে আসতে হবে। বর্ডারসে ক্লিক করলাম। আমি এখানে আমি চাই যে শুধু বাইরে বর্ডার থাকুক, ঠিক আছে? ভিতরে বড় বড় বর্ডার আমি চাচ্ছি, আমি শুধু বাইরে বর্ডার চাচ্ছি। আউটসাইড বর্ডার, আউটার বর্ডারসে ক্লিক করবো। আপনি চাইলে ইনার বর্ডারসে ক্লিক করতে পারেন, ভার্টিক্যাল, হরাইজন্টাল, আরও ইনার বর্ডার যা আছে এগুলো আপনাদের পছন্দ মতো বর্ডার সিলেক্ট করতে পারেন। নো বর্ডার্সও দিতে পারেন। এখানে আমি আউটার বর্ডার্স দিয়ে দিলাম, দিলে আমি দেখতে পাচ্ছি এই যে আমার বর্ডার চলে আসছে সাইডে, তাই না? আমি আবার সিলেক্ট করে নিব, নিয়ে আবার বর্ডার্সে ক্লিক করব, করে আমি চাই বর্ডার্সের কালারটা আমি এই গ্রিনই করে ফেলবো। সো আমি গ্রিনের উপর ক্লিক করলাম, আমার বর্ডার্সের কালার গ্রিন হয়ে গেছে। বোঝা যাচ্ছে না কারণ অনেক চিকন কালো মনে হচ্ছে। আমরা এখন বড় করলেই দেখতে পারবো যে এটা আসলে কালো না, এটা গ্রিন। সো আবার পুরোটা সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে বর্ডার্সে চলে আসবো, এসে এইখানে বর্ডার স্টাইলে চলে আসবো। বর্ডার স্টাইল একটু মোটা করে দিব, মোটা করে দিলে আমাদের ওকে বর্ডারটা অ্যাপ্লাই হয় নাই। বর্ডার সাইজ আবার এই যে বর্ডারে ক্লিক করলাম, এই যে মোটা বর্ডার আমাদের চলে এসেছে, ঠিক আছে? তো গেল। এইভাবে আমি প্রত্যেকটা সেলের কালার চেঞ্জ করতে, এই চাইলে আমি কিন্তু এই সেলের কালারও চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে ফিল কালার ক্লিক করে যে যে কালারটা দরকার সেটা দিয়ে দিব। টেক্সট কালার চেঞ্জ করতে পারি যেটা দরকার, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড চাপ দিয়ে আবার ব্যাকে চলে যাবো, কন্ট্রোল জেড, কারণ ওই কালার ভালো লাগছিল, ওটা ডেমো দেখানোর জন্য দেখানো, যাতে আপনাদের ক্লিয়ার থাকে। এটাও কিন্তু আমরা সেমভাবে সাজাতে পারি, এখানে যে সাজিয়েছি সেভাবে কিন্তু আমরা এখানে সাজাতে পারি। অ্যান্ড আমরা কিন্তু হরাইজন্টাল অ্যালাইনটা সম্পর্কে জেনেছি যে কীভাবে মাঝখানে আনতে হয়, ভার্টিক্যাল অ্যালাইন সম্পর্কে জেনেছি কীভাবে উপরে নিচে মাঝখানে আনতে হয়, টেক্সট র্যাপিং সম্পর্কে জেনেছি যে এটা কি কেটে যাবে নাকি নিচে চলে আসবে সেটাও জেনেছি। দেন টেক্সট রোটেশন সম্পর্কে জানি না, বাট টেক্সট রোটেশন হলো বেসিক্যালি কেমন, যে আমি এখানে দেখতে পাচ্ছি এই টেক্সটটা হলো পাশাপাশি আছে, তাই না? আমি এটা 90 ডিগ্রিতে ভার্টিক্যাল করতে চাচ্ছি, সেটার জন্য এটার উপর ক্লিক করবো, টেক্সট রোটেশনে এসে এই যে আমি এখানে ক্লিক করবো, ক্লিক করলে এটা দেখতে পাচ্ছি আমরা উপর নিচে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি চাই এটা আর একটু অ্যাঙ্গেলে হোক, তাহলে এই জিনিসটার উপর ক্লিক করবো, টেক্সট রোটেশনের উপর ক্লিক করবো, টিল্ট ডাউনে ক্লিক করবো। তো আমি দেখতে পাচ্ছি এটা কোনাকুনি হয়ে গিয়েছে, এগুলো ভালো লাগছে না দেখতে। সেটার জন্য আমরা যা করতে হবে, কন্ট্রোল জেড চাপ দিব, আবার আন্ডু হয়ে যাবে, কন্ট্রোল জেড চাপ দিব, এটা আন্ডু হয়ে যাবে। একইভাবে এগুলো সবগুলো করতে হবে। এখন স্প্রেডশিটের মধ্যে একটা কাজ করা যায়। কী কাজ করা যায় বলেন? লিঙ্ক করা যায়। লিঙ্ক করতে হইলে আমি ধরলাম এসএম আনাস ফেরদৌসের এখানে আমি একটা লিঙ্ক করব, বা তাই এই অ্যাকাউন্টের উপর একটা লিঙ্ক করব। করার জন্য আমার এটার উপর ক্লিক করে এই টেক্সটটাতে আমি একটা লিঙ্ক বসাবো, যেন এই টেক্সটটা যখন কেউ স্প্রেডশিট ওপেন করবে এই টেক্সটের উপর ক্লিক করে তাকে একটা লিঙ্কে নিয়ে যাবে। সো লিঙ্কটা কী হতে পারে? লিঙ্কটা হতে পারে যে, আচ্ছা লিঙ্কটা আমরা একটা র্যান্ডম লিঙ্ক দিব, সমস্যা নেই। সো এটার উপর ক্লিক করে আমি এই লিঙ্ক ইনসার্ট লিঙ্কে ক্লিক করবো, করে এখানে একটা লিঙ্ক আমি এখানে বসাই দিব। কীভাবে লিঙ্ক বসাতে পারি? লিঙ্ক ধরলাম যে আমি এখানে চাই আমি ফেসবুকের লিঙ্ক বসাবো, facebook.com দিয়ে এই লিঙ্কটা বসে আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। দিলে আমার এই টেক্সটে কিন্তু একটা লিঙ্ক অ্যাড হয়ে গেল। তো এখন কি হবে? এখন যদি আমি এই টেক্সটের উপর ক্লিক করি, একটা লিঙ্ক আমাকে শো করবে, এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা ওপেন হবে।
হ্যাঁ, বাট এটা যখন আমরা প্রিন্ট দিয়ে দিব তখন কিন্তু আবার এটার উপর ক্লিক করলে এইভাবে লিঙ্ক শো করবে না, এটার উপর ক্লিক করলে ডাইরেক্টলি ওই লিঙ্কটা ওপেন হবে। ঠিক আছে, সো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই, আনডু করে ফেলি, কারণ আমার লিঙ্কটা লাগবে না। লিঙ্ক আমরা দেখে ফেলেছি। এখন আর বাকি যা আছে আমাদের মেইন যা বাকি আছে, তাহলে একটা হলো ইনসার্ট চার্ট। ঠিক আছে, চার্ট বাকি আছে। সো ইনসার্ট চার্টের উপর আমরা ক্লিক করি, করে এখানে অ্যাড এ সিরিজ টু স্টার্ট ভিজুয়ালাইজিং ইউর ডেটা। ইনসার্ট চার্ট আমরা একটা ইনসার্ট করে ফেললাম, করে আমি এটা সরাবো, আমি এটা ফাঁকা জায়গায় নিয়ে চলে আসবো। হ্যাঁ, আমি এই ফাঁকা জায়গায় নিয়ে চলে আসছি। এবার আমি এই চার্টের মধ্যে আমি চাই এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি বসাবো। সেটার জন্য আমি এখানে এটা থেকে ক্লিক করে, ওকে সরি, এটার পর আবার ডাবল ক্লিক করব, সিরিজের উপরে ডাবল ক্লিক করে চার্ট টাইপ আমি সিলেক্ট করে নিব। এখান থেকে চার্ট টাইপ আমি ধরলাম স্ট্যাক। ঠিক আছে, অ্যান্ড ডেটা রেঞ্জ, আমি ডেটা রেঞ্জ সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব, করে সাজেস্টেডের উপর ক্লিক করব, করে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এই যে এইখান থেকে এই রেঞ্জের মধ্যে আমার যা যা ডেটা আছে তা এখানে শো করতেছে। ঠিক আছে, একইভাবে আপনারা আপনাদের যে স্প্রেডশিটের মধ্যে যে ডেটা দিবেন সেটা দিয়ে এবার চার্ট ক্রিয়েট করতে পারবেন। এখন চার্টটা আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, চার্টের স্টাইল চেঞ্জ করতে চাই, কীভাবে করতে পারি? এর উপর ক্লিক করলাম, করে চার্ট টাইপে আসলাম, এসে আমি এটা ক্লিক করলে আমার এইভাবে এই চার্টটা শো করবে, স্ট্যাক এরিয়া চার্ট শো করবে। দেন আমি যদি পাই চার্ট চাই, এই পাই চার্টের উপর যে কোনো একটা ক্লিক করবো, যেভাবে দরকার সে ক্লিক করলে আমাকে সেভাবে শো করবে। ঠিক আছে, বাট এইখানে যা আছে এটা পাই চার্ট শো করার জিনিস না, এই জন্য এখানে ঠিক মতো শো করতেছে না। এটা মেইনলি বার চার্টে করা যায় বা এই কম্বো চার্টে করা যায়, ইচ্ছা যার যেভাবে দরকার সেভাবে করা যায়। চাইলে আদার যে ফরম্যাটগুলো আছে, চার্ট ফরম্যাটগুলো, সেগুলো করা যায়। এগুলো মেইনলি পারফরমেন্স বেসড জিনিস, তো এগুলোর জন্য এই যে নেগেটিভ পজিটিভ এভাবে যা আছে এগুলোর জন্য পারফরমেন্স বেসড চার্ট লাগে। অ্যান্ড চার্টের অনেকগুলো কমপ্লেক্স ভার্সন হতে পারে। মেইন আমি বলে দিচ্ছি চার্টের মধ্যে মেইন কী কী আছে। একটা হচ্ছে বার চার্ট আছে, বার চার্টের মধ্যে আবার ভার্টিক্যাল চার্ট বার চার্ট আছে, হরাইজন্টাল বার চার্ট আছে, আর একটা পাই চার্ট আছে। পাই চার্টের মধ্যে আবার পাই চার্ট 3D হতে পারে, 2D হতে পারে। অ্যান্ড মেইনলি এই দুইটাই বেশি ইউজ হয় অফিসিয়াল কাজে, পাই চার্ট আর সরি বার চার্ট আর হরাইজন্টাল চার্ট। মাঝে মাঝে আবার ইয়ে চার্টও ইউজ হয়, যেমন মিক্সড করে কম্বো করে ইউজ করা হয়, যেমন পাই চার্ট তারপরে বার চার্ট এগুলো মিক্স করে ইউজ করা হয়। বাট মেইনলি আপনাদের যেটা পারতেই হবে, না পারলেই নয়, সেগুলো হলো বার চার্ট অ্যান্ড পাই চার্ট। ঠিক আছে, এখন চার্ট কীভাবে কাজ করে সেটা হলো যে চার্টে ফর এক্সাম্পল আমি দেখে দিচ্ছি, এটা ডিলিট করে ফেলবো চার্টগুলো, চার্টটা ডিলিট করে দিলাম। সো চার্টের মধ্যে আমি দেখাইতে পারি যে কে কত ঘন্টা কাজ করেছে। ঠিক আছে, সো আমি এখানে আবার লেফট ক্লিক করলাম, করে এখানে চার্টে চলে আসলাম, এসে কলাম চার্টে না এসে আমরা পাই চার্ট ওপেন করে ফেলি। ঠিক আছে, পাই চার্ট ওপেন করে আমি এখানে ভ্যালু অ্যাড করব, সিলেক্ট রেঞ্জ, রেঞ্জ হলো আমার এখান থেকে, সরি এটা পাই চার্ট হবে না, এইটা আমার ইয়ে চার্ট লাগবে, এটার জন্য বার চার্ট লাগবে। সো আমি কলাম চার্টে গেলাম, কলাম চার্টে এসে কলাম চার্টই বার চার্ট, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো ডেটা রেঞ্জ সিলেক্ট করে দিব, এখানে ক্লিক করব, আমার B3 থেকে আমার এখানে E6 পর্যন্ত লাগবে, E6 এই রেঞ্জটা আমি দিয়ে ওকে দিয়ে দিলাম, দিলে আমার এই যে এখানে ক্রিয়েট হয়ে গেল, চার্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো চার্টে আমি দেখতে পাচ্ছি যে তাই এখানে কতটুকু কাজ করেছে অ্যান্ড ওভারটাইম কতটুকু করেছে, 1 ঘন্টা এটা ওভারটাইম দেখাচ্ছে এখানে। অ্যান্ড এটা হলো রেড দিয়ে আমি কত ঘন্টা কাজ করেছি সেটা দেখাচ্ছে, সরি এটা দিয়ে আমি ব্লুটা দিয়ে দেখাচ্ছে আমি কত ঘন্টা কাজ করেছি, যে আওয়ার্স ওয়ার্ক, আর রেডটা দিয়ে দেখাচ্ছে আমার মিনিমাম রিকোয়ার্ড যে আওয়ার্স সেটা। এখানে শিফাত হোসেন তারপর সেটা দেখাচ্ছে। সো এখানে ASM আনাস ফেরদৌসের দেখাচ্ছে, এখানে 5 মুনতাসির দেখাচ্ছে। এখানে কি তাহলে আমি কি বুঝতেছি এই চার্টটা দেখে? এই চার্টটা দেখে আমি বেসিক্যালি আমরা এক ঝলকে বুঝতে পারি যে কে কত বেশি কাজ করছে। সো এটা যদি লালটা হয় যদি রিকোয়ার্ড, মানে মাসে কত ঘন্টা কাজ করা লাগবে সেটা রিকোয়ারমেন্ট, তাইলে আমরা কিন্তু এতগুলা ডেটা দেখে দেখানো লাগে না, কারণ আমার যখন স্পেসিফিক লাগবে না, আমি যখন জাস্ট জানতে চাচ্ছি যে কে বেশি ভালো কাজ করছে, তখন এই চার্টগুলো কাজে লাগে। তো এই চার্টটা দেখে আমি বুঝতে পারতেছি যে ASM আনাস ফেরদৌস হলো এই মাসে সবচেয়ে বেশি কাজ করছে, কারণ তার ব্লু এইটা অনেক বেশি, তার আওয়ার্স ওয়ার্ক অনেক বেশি যতটুকু রিকোয়ারমেন্ট। তারপরে কি কাজ করছে শিবা, তারপর তাইব, তারপর 5 মুনতাসির, এইভাবে, তাই না? এক ঝলক দেখলেই বোঝা যায় যে এখানে কে কতটুকু কাজ করেছে, রাইট? সো গেল, এটা আমরা চার্টও বুঝে গেলাম। অ্যান্ড আজকের এই ক্লাসে আমাদের মেইনলি এগুলোই ছিল, স্প্রেডশিটের ব্যাপারে গুগল শিটসের যা যা শেখার দরকার ছিল এই ক্লাসের মধ্যে আমরা শিখে গিয়েছি। অ্যান্ড এরপরে আরও কিছু জিনিসপত্র আছে ছোটোখাটো টুকিটাকি জিনিস, ওগুলা অবভিয়াসলি ডোন্ট থিঙ্ক যে একটা ক্লাস করলেই আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন অ্যান্ড ইউ ক্যান বি মাস্টার। ইট নেভার হ্যাপেন্স, কখনোই হয় না। আপনার অবশ্যই
একটা গাইডেন্স লাগে, এক্সপার্ট গাইডেন্স লাগে, দেন ইউ নিড টু ডু ইট ইউর সেলফ। আপনি যতক্ষণ না নিজে না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ইউ ক্যান বি এ মাস্টার অ্যাট। অ্যান্ড এর মধ্যে ছোট ছোট একটা যে জিনিসগুলো থাকে, ছোট মাইনর জিনিসগুলো, এগুলো দেখাতে আমি সারা রাত লেগে যাবে। মানে এখন থেকে শুরু করে আমার ফজর পর্যন্ত দেখাই দিয়ে থাকতে হবে, দেখাই দিয়ে থাকতে হবে। দ্যাটস নট পসিবল। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনারা সবগুলোই পারবেন। এমন না যে মেইন যে ফাংশনসগুলো ছিল যেগুলো না দেখাইলে অন্য কিছু করতে পারতেন না, সেগুলো দেখানো শেষ। সেগুলো আপনারাও শিখে গেছেন অলরেডি, এর মাধ্যমে দেখানো। বাট শেখা ইনাফ না, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় নিজের ল্যাপটপটা ওপেন করে এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অবশ্যই প্র্যাকটিস না করলে আপনি দেখবেন যে ওই ক্লাস দেখছিলাম ভুলে গেছি, এখন আর মনে নাই। এরপরে যখন চাকরি ইন্টারভিউতে যাবেন বা কাজ করতে যাবেন, আচ্ছা এটা দেখছিলাম এটা দেখাইছিল ভাইয়া, বা এটা কেমন জানি করে ভুলে গেছি, তখন কিন্তু এই সিচুয়েশনে পড়বেন। সেটা যেন না হয়, এই জন্য অবশ্যই বাসায় প্লিজ নিজের প্র্যাকটিস করবেন। যেগুলো শেখানো হয়েছে এই ক্লাসে, এগুলো প্র্যাকটিস করলেই না। আই এম টেলিং ইউ যে এই ক্লাসে যা শেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করলে আপনার কাজের জন্য বেসিক যতটুকু লাগে টু বি স্কিলড এট স্প্রেডশিট, এরা ইনাফ। যা শেখা হয়েছে যথেষ্ট, মোর দ্যান ইনাফ। যা লাগবে এখানে মোটামুটি সবাই শিখিয়ে দেওয়া হয়েছে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা নিশ্চয়ই শিফাত আশেফ তাকওয়া ভাইয়ের, সে আপনাদের নেক্সট ক্লাসটা নেবে। সো থ্যাংক ইউ ফর ওকে। লাস্ট একটা জিনিস বলে দিয়ে যায়, এটা যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার জন্য Ctrl+P বাটনেও চাপ দিতে পারেন, আবার এই আইকনেও চাপ দিতে পারেন। দিলাম, এখানে প্রিন্টের অপশনটা দেখাবে। এখান থেকে পেপার সাইজটা সিলেক্ট করে নেবেন, A4 সাইজ বা যে সাইজ। নর্মাল আমরা A4 সাইজে প্রিন্ট করি, করে পেজ ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, মানে লম্বালম্বি নাকি পাশাপাশি প্রিন্ট করতে হচ্ছে। এখানে পোর্ট্রেট দিলে এইভাবে দেখাবে, এই যে পোর্ট্রেট এইভাবে প্রিন্ট হবে, অ্যান্ড ল্যান্ডস্কেপ দিলে এইভাবে প্রিন্ট হবে পাশাপাশি। হ্যাঁ, আমি আপাতত ল্যান্ডস্কেপে দিয়ে রাখি। স্কেল ফিট টু উইথই থাকবে, মার্জিন নর্মালি থাকবে, দেন নেক্সটে দিয়ে আমরা প্রিন্ট করে ফেলবো। ঠিক আছে? বাই দ্য ওয়ে, এখানে প্রিন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি শুধু এই পেজটা প্রিন্ট করতে চাচ্ছেন নাকি পুরো স্প্রেডশিট প্রিন্ট করতে চাচ্ছেন। সো পুরো স্প্রেডশিট প্রিন্ট করতে চাইলে কারেন্ট শিটে থাকলেই চলবে প্রিন্ট, বাট যদি শুধু এই পেজটা চাই তাহলে এখানে লেফট ক্লিক করে ওয়ার্কবুকে ক্লিক করব, করে এখানে সিলেকশন ওয়াল শিটস থেকে স্প্রেডশিট 1 অ্যাপ্লাই, দেন ওকে, এখানে ওয়ার্কবুক না, সিলেক্টেড সেলসও না। ওকে, সো আমি যদি কোনো স্পেসিফিক পর্যন্ত সিলেক্ট করতে হয়, যেমন আমি যদি এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করব, এটা আগে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে Ctrl+P চাপ দিতে হবে, দিলে এখান থেকে কারেন্ট শিট থেকে এসে সিলেক্টেড সেলস শুধু এইটুকু প্রিন্ট হবে এখন। ঠিক আছে? সো আমরা দেখুন যে স্পেসিফিক কীভাবে একটা স্প্রেডশিট থেকে স্পেসিফিক অংশ কীভাবে প্রিন্ট করতে হয়, পুরো স্প্রেডশিট কীভাবে প্রিন্ট করতে হয়, সবাই কিন্তু আমরা শিখে গিয়েছি। সো দ্যাট ওয়াজ ইট। আপনার গুগল স্প্রেডশিটের যা কাজ জানা দরকার, ইউ হ্যাভ অলরেডি লার্ন ইট, অ্যান্ড বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখা হবে সবার সাথে নেক্সট ক্লাসে। টেক কেয়ার, টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই ঈদের ছুটিতে মজা করে গরুর মাংস বা খাসির মাংস যেটাই আপনারা কুরবানি দিচ্ছেন অবশ্যই মজা করে খাবেন। টেক ইউর টাইম, এনজয় করেন, অ্যান্ড ঈদের আগে আর একটা ক্লাস আছে মনে হয়, অ্যান্ড দেখা হচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে। আমার সাথে যদি আর কোনো ক্লাস থাকে ঈদের পরে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।